এখন দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা আপনারা ইতিমধ্যেই জানেন যে দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক ডক্টর মুক্তিপদ সিনহা মহাশয়, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্তিপদ সিনহা স্যার তার ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে একটি চোরা এলিট স্রোত রয়েছে তার বিপরীতে এক শক্ত অবস্থান। আমরা ইতিপূর্বে জানি যে প্রতিবন্ধী ছাত্র আন্দোলনের পক্ষে তিনি বহুবার আমাদের সহায়তা করেছেন। আমরা আজকে এই মঞ্চে মুক্তিপদ সিনহা মহাশয়কে পেয়ে অত্যন্ত আনন্দিত। তার বক্তব্যের শিরোনাম শিক্ষার সংকট, সালিভান প্রসঙ্গ ও অন্যান্য। আমরা জানি যে শিক্ষার বিষয়টি যেহেতু সবসময় রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত, তাই এই বিষয়টি অত্যন্ত জটিল। আমরা আশা রাখছি, অত্যন্ত আশাবাদী যে ডক্টর মুক্তিপদ সিনহার প্রাঞ্জল ভাষায় বলা বক্তৃতা এই বিষয়টির নানান দিক আমাদের সামনে তুলে ধরবে। একবার মহারাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড় বলছে কৃষ্ণচন্দ্রকে যে আপনার এই পারিষদবর্গ কি ভাবছে আমি সেটা বলে দিতে পারি। তো মহারাজ বলছে যদি ভুল হয় তাহলে কিন্তু তুমি শাস্তি পাবে। বলছে একদম। তারপরে বলছে যে বলুন পারিষদগণ, আপনারা কি এখন ভাবছেন না যে মহারাজা দীর্ঘজীবী হোক? কোন ব্যাটার ঘাড়ে মাথা আছে মহারাজার সামনে বলবে যে মহারাজা দ্রুত মারা যাক? তো তখন বলছে এটা তুমি আমাকে একটু চালাকি করলে। বলছে আমি আবার বলতে পারি ওরা কি ভাবছে। বলছে বলো। বলছে এখন আপনারা ভাবছেন যে মহারাজার যেন একটি ফুটফুটে পুত্র সন্তান হয়। তো কেউ বলবে যে মহারাজার যেন সন্তান না হয়? তো সে মঞ্চে আমাদের সামনে বসে আমাদের প্রশংসা করা দেখে এটা মনে পড়ে গেল আর কি, আর কিছু না। তো এখন শেষে বক্তৃতা করার অনেক সুবিধা আছে। তো মানে এতক্ষণ পর্যন্ত আপনারা যা শুনেছেন সেগুলোতে আমি সমর্থন করি। আমার বক্তৃতা শেষ। কেমন? তো আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, উনি রবি ঠাকুরের একদম খুবই স্নেহধন্য ছিলেন। ওনার কাছেও কিছুদিন পড়েছিলেন, তা আমি নাম বলছি না তার। তিনি খুবই একটা নামী প্রতিষ্ঠানে পড়াতেন। তিনি বছরে 2টো ক্লাস নিতেন। প্রথম ক্লাসে বাচ্চাদের বলতেন, মানে ছেলে মেয়েদের সবাই তো মফস্বল থেকে আসতো, জটিল জটিল নাম জিজ্ঞেস করতেন। সাহিত্যের মাস্টারমশাই সবাই নির্বাক হয়ে থাকতো। তো উনি বলতেন দূর তোমরা কিছুই জানো না বলে উনি দিল্লি চলে যেতেন। উনি একটু এমপি টেমপি হয়েছিলেন আর কি। মাস ছয়েক পরে ফিরে এসে ক্লাসে আবার যখন জিজ্ঞেস করতেন, তখন ছাত্রছাত্রীরা একটু চালাক হয়েছে, সেই নামগুলো জিজ্ঞেস করতেন, তখন তারা সব বলতো। তখন বলতেন তোমরা সবই জেনে গেছো। 2টো ক্লাস উনি নিতেন। একটা ক্লাসে বলতেন তোমরা কিছুই জানো না, আর একটা ক্লাসে বলতেন যে তোমরা সব জেনে গেছো। কেমন? তো এখন এই দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা করার মতন মানে যোগ্যতা বা এখনও পর্যন্ত আমি সেই জায়গায় গেছি কিনা যথেষ্ট সন্দেহ। তবে যেহেতু আমাদের খুবই ছাত্রছাত্রী বেশি এখানে উপস্থিত আছেন, সেই অর্থে একটু সাহস করে কিছু কথা বলা যায় আর কি। কারণ আমরা যখন একবার শিক্ষক হয়েছি তখন আজন্ম শিক্ষক, আর তোমরা যখন একবার ছাত্র হয়েছো সারা জীবনেই আমাদের ছাত্র। কেমন? এর বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই আর কি। এখন এই সমস্ত এসডিজি এমডিজির কারণে তোমাদের বেয়াদপি একটু বেড়েছে বটে, কিন্তু তারপরেও আর কি খুব বেশি দূর যাওয়া যাবে না। তো আমরা এখন অ্যান সালিভানের একটা সংক্ষিপ্ত কথা, মানে আমাকে যখন যিশুরা বলেছিল আর কি, মানে ওদের একরকমের নির্দেশ ছিল, একটা বোধহয় ওদের একটা লাইন বোধহয় আমাকে বলেছিল যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া। এই ব্যাপারটার সাথে অ্যান সালিভানের কর্মজীবন এবং হেলেন কেলারকে বড় করে তোলা এবং সার্বিকভাবে একজন শিক্ষক হিসাবে তার প্রতিষ্ঠা, এই দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য বা সূত্র যোগাযোগ আছে কি নেই। তো এটা এতক্ষণ ধরে আমাদের এক ছাত্রবন্ধু বলেই ফেলেছে। আমি কিন্তু এইটা বক্তৃতা করার আগে আমাদের MA পাঠরত কিছু শিক্ষার্থীকে অ্যান সালিভানের কথা জিজ্ঞেস করেছি, ওরা কেউ শোনেনি নাম।
এটা সত্যি কথা। এ লজ্জা আমাদের নাকি এই লজ্জা সমাজের, নাকি যারা শোনেনি তাদের, সে নির্ধারণ করার দায়িত্ব কার হবে সেটা নিয়ে খুব চিন্তিত আমরা। তো যাই হোক আর কি, উনি এটা ঠিকই যে অত্যন্ত দরিদ্র পরিবেশে বড় হয়েছিলেন। আমাদের ছাত্রবন্ধু বলেছে যে ওনার বাবা মা আয়ারল্যান্ডে যে একটা বিরাট দুর্ভিক্ষ হয়েছিল তখন চলে এসেছিলেন আমেরিকাতে। শৈশবে ওনার 5 ভাই বোনের মধ্যে 2 জন মারা যায় এবং উনি ট্রাকোমায় আক্রান্ত হয়ে চোখের মারাত্মক ক্ষতি হয় এবং ওনার যে মা যক্ষা রোগে মারা যায় তখন ওর বয়স মাত্র 8 বছর। এবং ওর যে বাকি যে 3 ভাই বোন ছিল, একজনকে কিন্তু পরে আর স্ট্রেস করা যায়নি, সে কোনো আত্মীয়র বাড়িতে গেছে না কোথায় গেল। উনি এবং ওনার ভাইকে ওই টেক্স বাড়িতে একটা আলমস হাউসে আর কি, মানে গরিবদের জন্য থাকার একটা, সেটা একটা অবর্ণনীয়, অত্যন্ত জঞ্জালপূর্ণ, নোংরা, একটা খুব বিভৎস জায়গাতে বসবাস করেছিল। তো সেই জন্য কর্তৃপক্ষ বাইরে থেকে ওরা ভিজিট করতে এসেছিলো যে কেন এত অভিযোগ হচ্ছে যখন। তো তখনই অ্যান সুলিভানের একটা প্রকাশ হয়েছিল আর কি, উনি একদম বেপরোয়া হয়ে একজন কর্তা ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়েছিল যে আমি স্কুলে ভর্তি হতে চাই। ফলে ওনাকে তখনকার দিনের যেটা পার্কিন স্কুলে, ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দেওয়া হয়। আমার ধারণা উনি তখন মাত্র 14 বছর হয়তো বয়স, কিন্তু উনি অত্যন্ত দরিদ্র থাকা অবস্থায় এবং ওনার একে তো চোখের এই সমস্যা, তারপর ওখানে গিয়ে 2বার অপারেশন হয়। এই চাইল্ডহুড অ্যাডভার্সিটিস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রিমার্কেবল সাইন ফর ফ্লারিশিং। আপনারা দেখবেন যে কাজী নজরুল হলো যে পরিবেশে বড় হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবার বলি যে রবীন্দ্রনাথ ওই প্রতিভা নিয়ে অন্য জায়গায় যদি জন্মাতেন রবীন্দ্রনাথ হতেন কিনা এই নিয়ে অনেক গবেষণার প্রয়োজন আছে। ফলে পরিবেশ একজনকে বিকশিত করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে 2 দিক থেকেই। তো উনি কেন ওনার অত্যন্ত জেদি মানুষ, কথাবার্তার ঠিক নেই, মানুষের সাথে অভদ্র আচরণ করেন, নিজে পরে বলেছেন এগুলো আর কি। সেই মানুষটাই কিন্তু যখন গ্র্যাজুয়েট হয় তখন ওনাকে ভ্যালেডিক্টেরিয়ান হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু এটা অনেকে হয়তো, আমি ভেবেছিলাম যে এরা বলবে আর কি ওদের ওই স্মারক বক্তৃতার সময়, মানে ওনার সম্পর্কে বলার সময়, উনি 20 বছর বয়সে ওনার সহপাঠীদেরকে ভ্যালেডিক্টেরিয়ান হিসাবে যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলির সাথে এই আজকের সংগঠকদের যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ার কিছুটা যোগসূত্র আছে বলে আমার মনে হয়েছে। এইটা আমি তোমাদের কাছে বা আপনাদের কাছে বলতে চাই আর কি। তো সেখানে বক্তৃতাটাকে যদি বাংলা করা যায় এরকম দাঁড়ায় আর কি, যে কর্তব্যবোধ এবং দায়বদ্ধতা আমাদেরকে সক্রিয় জীবনের দিকে এগিয়ে যেতে নির্দেশ করে। এবং আসুন আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে, আশাভাবে, আন্তরিকতার সঙ্গে যদি আমরা এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জীবনের ভেতরের যে বিশেষ অংশ সেটাকে যদি আমরা খুঁজে পাই বিশ্বস্ততার সাথে, স্বতঃস্ফূর্তভাবে, তাহলে আমরা আমাদের জীবনের যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবো, যে কোনো সাফল্যকে আমরা অর্জন করতে পারবো। তাহলেই মানুষ ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারে। একজন মানুষ যার শৈশবে এত দুর্দশাপূর্ণ এবং এইরকম একটা অ্যাডভার্সিটিস নিয়ে জন্মগ্রহণ করে অতটা পিছিয়ে থাকার পর সামান্য কয়েক বছরের ওই পার্কিন স্কুলের পরিচর্যায় উনি যখন গ্র্যাজুয়েট হন তখন সহপাঠীদের উদ্দেশ্যে এই বক্তৃতাটা করেছিলেন যে আমরা যদি আন্তরিক হই, আশাবাদী হই, আনন্দের সঙ্গে যদি আমরা আমাদের ভেতরের বিশেষ অংশকে খুঁজে পেতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবো। পরবর্তীকালে ওনার 2-1টা কথা আমি বলবো, তাতে আমাদের এই বক্তৃতার সঙ্গে হয়তো খানিকটা মিল থাকবে। এখন এই আত্ম আবিষ্কারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় রবীন্দ্রনাথের এই গানের মাধ্যমে একটা আত্ম আবিষ্কারের কিন্তু আহ্বান আছে, যে যদি আমরা আমাদের ভেতরের আমিকে যদি আমরা বাইরে নিয়ে এসে দাঁড় করতে পারি, তাহলে আমি বিশ্ব আমিতে পরিণত হব। রবীন্দ্রনাথের মধ্যে একটা বিশ্ব আমির আকুলতা কিন্তু সবসময় ছিল। তো এই ব্যাপারটা যখন আমরা শুরুতেই উনি করেছিলেন, তারপরে আপনারা সবাই জানেন, এই কাহিনীর দিকে আমি খুব একটা যাচ্ছি না, যে উনি তার পরের বছরই গ্র্যাজুয়েট হওয়ার পরে 1887-এ উনি হেলেন কেলারের বাড়িতে আসেন ওনার শিক্ষিকা হিসাবে, এবং ওনার অক্লান্ত পরিশ্রমে 6 মাসের মধ্যে হেলেন কেলার প্রায় 600 শব্দ আয়ত্ত করে ফেলেছিলেন।
এবং হেলেন কেলারও কিন্তু একজন সাংঘাতিক মানে দুষ্টু প্রকৃতির এবং খুব মানে দুর্দান্ত একটা মেয়ে ছিল আর কি, যাকে কন্ট্রোল করা খুব কঠিন। যারা আত্মজীবন পড়েছেন দেখবেন উনি লিখেছেন আর কি যে কীভাবে শুরুতে ওনার সাথে যে ওনার ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলো। এবং এইটা কিন্তু একটা খুব রিমার্কেবল ঘটনা যে সারা জীবন কিন্তু মৃত্যু পর্যন্ত হেলেন কেলারকে উনি ছাড়েননি। এমনকি বিবাহ করেছিলেন তখনও হেলেন কেলারকে নিয়ে থাকতেন। ওনার মধ্যে আমার মনে হয় এক ধরনের একটা আত্মগ্লানি সবসময় কাজ করতো যে আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি, আমি নিজে এরকম একটা আচরণ করতাম। সেই জন্য দেখবেন ওনার চিঠিপত্রের একটা বড় অংশ ওনার বিবাহিত জীবনের সঙ্গী যাতে বুঝতে না পারে উনি পুড়িয়ে ফেলেছিলেন নিজেই। ফলে ওনার সম্পর্কে অনেক অজানা কথা হয়তো আমরা জানতেই পারিনি। হেলেন কেলার যে কথাগুলো বলেছেন সেগুলো হয়তো আমরা পরে শুনেছি, কিছু চিঠিপত্র পেয়েছি, পার্কিন্সে কিছু আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনেক মহামূল্যবান জিনিস যেটা উনি নিজেই নষ্ট করে দিয়েছিলেন। কেমন? তো যাই হোক আর কি, আমরা হেলেন কেলারকে উনি কীভাবে বড় করেছেন এটা কোনো দিন আলোচনায় থাকলে আমরা নিশ্চয়ই বলবো। তবে আমাকে যিশু কয়েকদিন আগে একটা প্রশ্ন করেছিল যে কিছু ক্ষেত্রে ওনাদের দুজনের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব কাজ করেছিল আর কি। তো আমি যিশুকে হেসে হেসে বললাম যে অ্যান সুলিভানের এত আদি এবং অকৃত্রিম শুভকামনা এবং ভালোবাসা এবং মমতা ছিল হেলেন কেলারের প্রতি যে ওই বিতর্কটাকে আমরা তাৎপর্যপূর্ণ বলে গ্রাহ্যই করব না। এটি আমার মত আর কি। সেই জন্য আমরা এই আমাদের জীবনে আমাদের পিতামাতার সাথে, শিক্ষক শিক্ষিকার সাথে, বন্ধুদের সাথে এই উপলব্ধিটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে যত ভুল বোঝাবুঝির কারণে যত যুদ্ধ হয়েছে প্রকৃত কারণে তার থেকে অনেক কম যুদ্ধ হয়েছে, এটা আমার বিশ্বাস আর কি। তো যাই হোক, আমরা এরপরে যে অংশটা আলোচনা করার কথা ছিল যে শিক্ষার সংকট আর কি। এখন শিক্ষার সংকটের মধ্যে এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন, ভোকাবুলারিটা এত মিষ্টি আর কি এবং সুন্দর, কিন্তু আমার ধারণা যারা এই ইনক্লুসিভ এডুকেশন আমাদের দেশে চালু করেছে সেই নীতি নির্ধারকরা, আমরা যারা স্কুল লেভেলে ইমপ্লিমেন্ট করছি তারা, আমরা কেউ এর প্রকৃত মানে করতে পেরেছি কিনা জানি না। আমাদের চারপাশে সরকারি ব্যবস্থাপনায় আমরা যে মানেটা দেখতে পাই যে প্রতি 75টা স্কুল অন্তর একজন করে স্পেশাল এডুকেটার, এটি হচ্ছে অন্তর্ভুক্তি শিক্ষার একমাত্র মানে। আর খুব যদি আপনি গাজোয়ারি দেখান তাহলে বাথরুমে একটু স্লোপ করে দেবো আমি, এর বেশি কিন্তু আর অন্তর্ভুক্তির কোনো মানে নেই। তো এখন ঘটনা হলো যে আমরা একটু আসি আর কি। আশা করা যায় আমি যেহেতু স্মারক বক্তৃতা করার দায়িত্ব পেয়েছি, আমার কথা না শুনলেও জোর করে খানিকক্ষণ সময় আমি নেব আর কি। তো এখন ঘটনা হলো যে আমি ওনার যেটুকু যা পড়েছি আর কি, মানে যবে থেকে আমাকে যিশু বলেছে শুধু না, যবে থেকে এদের সাথে আন্দোলনে যুক্ত আমি আমার নিজের কারণেই একটু সামান্য পড়াশোনা করেছিলাম, যদি করে বিষয়টা জানা যায় আর কি। কারণ জ্ঞান অনুভূতি তৈরি করে বলে আমার বিশ্বাস, এবং অনুভূতি তৈরি করলে তার প্রদর্শনী হবে। দেশ সম্পর্কে জানলে তবে দেশের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়, আর ভালোবাসা তৈরি হলে আমি জাতীয় পতাকাকে স্যালুট করতে পারি। ফলে জ্ঞান অনুভূতি আত্মপ্রকাশকে সাহায্য করে, এইটি একটা মানে কগনিটিভ সায়েন্সের বেসিক প্রিন্সিপাল। তো সেই কারণে আমি যিশুদের সঙ্গে এবং সোমেনদের সাথে কথা বলে একটু পড়াশোনা করে যেটা বুঝেছিলাম যে একটা বোধ হয় স্যান ফ্রান্সিসকোতে আই থিঙ্ক 1915-এ একটা হেলেন কেলার ডে পালন করা হয়েছিল। সম্ভবত ওটা পানামা ইন্টারন্যাশনাল এক্সপোজিশন এই নাম দিয়ে আর কি। সেখানে মন্টেসেরি উপস্থিত ছিলেন, যে মন্টেসেরির কথা আমরা অনেকেই জানি, এবং অ্যান সুলিভান ছিলেন এবং হেলেন কেলার নিজেও ছিলেন। সেইখানে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এটা ইন্টারনেটেও হয়তো পাওয়া যায়, যে ওইখানে একটা বক্তৃতা করেছিলেন অ্যান সুলিভান। সেখানে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ওনার যা বক্তব্য, এবং সেই বক্তব্যগুলো এখনও এই যুগেও কিন্তু একদম সমান প্রাসঙ্গিক। আমার কাছে এটা একটা শিক্ষার সংকট বলেই মনে হয়েছে, যেটা এখনও চলছে আর কি। আমি এটাকে মনে করি যে একটা লিনিয়ার সংকট, শিক্ষার একটা সরল রৈখিক সংকট। এই করো, এখান থেকে এখানে এসো, ওখান থেকে ওখানে যাও, তারপরে এই স্কুলে পড়ো, ডাক্তার ইঞ্জিনিয়ারের চেষ্টা করো, নাহলে ফিজিক্স কেমিস্ট্রি পড়ো, যাদবপুর শিবপুর, তা না হলে যেগুলো ফকিন্নি লেভেলের আছে সেগুলোর পরের কথা, এইগুলো করে তুমি জীবনটাকে এইভাবে নিয়ে যাও। তার মানে একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম। এবং দেখবেন কীরকম হয় আর কি, আমরা যেরকম করি আর কি, গ্রামের লোকেরা ছোটোখাটো হলে প্রথমে হাতুড়ি ডাক্তার দেখায়, তারপরে শহরে কোনো ভালো জায়গা থাকলে দেখায়, তারপরে পিজি, তারপরে ভেলোর, মানে এক্সপার্ট কলস মোর এক্সপার্ট অ্যান্ড সো অন, এর কোনো শেষ নেই। বিশেষজ্ঞতা আরও বিশেষজ্ঞতাকে ডেকে নিয়ে আসে। ফলে আমি ওনাকে টেস্ট করছি, আমিও তাকে দিয়ে বলছি এই টেস্ট করলাম, ওখানে শুয়ে পড়ুন।
মানে ডায়াগনস্টিক সেন্টার আর তার পাশে হসপিটাল। আমার ভেতরে যে নিজেকে ভালো করার যে একটা ভেতর থেকে একটা শক্তি ছিল, আমার মধ্যে একটা যে কনভাইবেল রিলেশনশিপ ছিল, সেটা আমি নষ্ট করে দিয়েছি। বিদ্যালয় প্রতিষ্ঠানগুলো কিন্তু ঠিক সেই জায়গায় চলে গেছে আর কি, যে উমুক কারখানায় যদি তুমি পড়ো, উমুক পয়েন্টে, উমুক জায়গায়, তাহলে তুমি ভালো হবে। উমুকপুর, সেটা বা এই পুর যাই হোক না কেন, সেটা খড়গপুর হোক আর যাদবপুর হোক কিংবা শিবপুর হোক, সবের নিচেই পুর আছে কিন্তু, তাই না? তো পুর খুবই মিষ্টি জিনিস। তো ঘটনা হলো এইটা, দেখো, তার মানে আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম ডেভেলপ করেছি, কিন্তু করা উচিত ছিল কাস্টমাইজ, ফাস্ট ফুডের মতো। ফাস্ট ফুড কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম। আমি খেলেও যা হবে, আমাদের প্রফেসর উপাচার্য মহাশয় খেলেও তাই হবে, যিশু খেলেও তাই হবে, এবং রুমাদি খেলেও তাই হবে। কিন্তু রুমাদিরা যে চেষ্টাটা করছেন সকলের জন্য, এটা ছিল কাস্টমাইজ। এবং অ্যান সুলিভান যার জন্য বিখ্যাত হয়েছিল, ওটা ছিল কাস্টমাইজ সিস্টেম। ফলে উনি বিশ্বাস করতেন, দেয়ার ইজ নো এডুকেশন উইদাউট সেলফ এডুকেশন। আমার ভেতরে আত্মচেতনা, আমার ভেতরে আত্ম আবিষ্কার, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমার অনেক প্রতিবন্ধী বন্ধু আছেন, অনেক দৃষ্টি প্রতিবন্ধী বা অন্য প্রতিবন্ধী বন্ধু আছেন, তাদেরকেও কিন্তু এটা ভাবতে হবে কিন্তু, যে তোমার আত্ম আবিষ্কার, তোমার আত্মশিক্ষা, তোমার জাগরণ শুধু নিজের জন্য জাগরণ হলে হবে না। কারণ আমি বিশ্বাস করি যে রবীন্দ্রনাথের একটা দেখবে খুব সুন্দর কথা আছে, যে ঘটনা হচ্ছে কি, যে তুমি যদি রচনা করতে পারো তাহলে তোমার জীবন স্বর্গ, কিন্তু যা ঘটে তা সত্যি নয়। তুমি যেটা মনে করবে, তুমি যদি রচনা করো, ওনার একটা খুব সুন্দর কবিতা ছিল না, যে উনি বলছেন আর কি, যে হ্যাঁ বাবা, হ্যাঁ, যাই সত্য যারও চুপে চুপে, ওটাকে আমি আমার মাসে গদ্য করে বললাম আর কি, যে রচনা করতে পারলেই জীবন মানে স্বর্গ। যে পাখিরে দিয়েছ তুমি গান, সে গায় গান, তার বেশি কিছু করে না তো দান। পাখি কিন্তু শুধু গান গাইতে পারে বেটা, ও বেশি কিছু করে না। আমারে দিয়েছ তুমি স্বর, আমি করি বেশি কিছু দান, আমি গাই গান। ফলে এই প্রত্যেক প্রতিবন্ধী মানুষদের মধ্যে আমরা যেটা পেয়েছি, কারণ এই অ্যান সুলিভানের ওই বক্তৃতার মধ্যে কিন্তু আছে যে হেলেন কিলার যদি আমাদের 5টা ইন্দ্রিয়ের মধ্যে 2টো গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ের কোনো অক্ষমতা সত্ত্বেও উনি যদি এই জায়গায় অ্যাচিভ করতে পারে, তাহলে সোকল্ড যাদের খুব সাধারণ ছাত্রছাত্রী আমরা যাদের 5টা ইন্দ্রিয়ই যদি আছে, ফলে আমাদের সকলের মধ্যে কিন্তু এই যে লেটেন্ট লার্নিং, একটা সুপ্ত যে সক্ষমতা, এইটা বিকশিত হওয়ার কিন্তু সুযোগ আছে। এখন এই আমরা না পারি এই আত্ম আবিষ্কার করতে, আমাদের সিস্টেম, এই যে একটু আগে বললাম, এটা একটা লিনিয়ার ক্রাইসিস, কিন্তু এই স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম আমাদেরকে নষ্ট করে দিয়েছে। অথচ সমাজটা কিন্তু কোনো একক প্রতিভার উপর গড়ে ওঠেনি। আমাদের স্বামীজি একটু আগে বলছিলেন যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে একটা অসম্ভব গানের সঙ্গে মিউজিকের সাথে একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে। ফলে আমরা বলছি যে সমাজ যদি একক প্রতিভার উপর গড়ে ওঠেনি, কিন্তু আমরা আসলে কিন্তু সেই দিকেই যাচ্ছি। আমাদের যেমন আমার কিছু কিছু অধ্যাপক যখন হেঁটে যায় যাদবপুরে, আমার মনে হয় আমি কি দেখতে পাই না, মনে একটা মাথা এগিয়ে আসছে, মানে জ্ঞান ছাড়া আর কোনো চর্চার মধ্যে নেই আর কি। অথচ আমরা সবসময় সর্বাঙ্গীন বিকাশের কথা বলি। ফলে ফাস্ট ফুড ক্রমশ খেলে যেমন আমাদের শরীরের ভেতরে 12টা বাজবে, তেমনি স্ট্যান্ডার্ডাইজ এডুকেশনের ফলে 12টা বাজার হয়েছে আমাদের। ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে সৃজনশীল না হয়ে সৃজনশীলতার বাইরে চলে গেছে। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংকট। এবং আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সংকট, সেটা হচ্ছে যে এই যখনই আমরা যে ইন্টিগ্রেশন এডুকেশন, তারপর একটা প্যারাডাইম শিফট হয়ে ইনক্লুসিভ এডুকেশন বললাম। যখন ইন্টিগ্রেশন ছিল তখন মনে করা হতো একজন প্রতিবন্ধী শিক্ষার্থী মেন স্ট্রিম সাধারণ বিদ্যালয়ে ভর্তি হতে পারবে কি পারবে না তা নির্ভর করবে তার ডিগ্রি অফ ডিসেবিলিটির উপর। ফলে আমি যদি খুবই অক্ষম হয়ে আমি পড়তে পারলাম না, আমাকে সমাজ বলবে যে বাবা, আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী তুমি তোমার অক্ষমতার জন্য এখানে থাকতে পারলে না। ইনক্লুসিভ এডুকেশনে যেটা প্যারাডাইম শিফট করে বলা হয়েছিল যে ওই শিক্ষার্থীর অক্ষমতা যাই থাকে না কেন, প্রতিষ্ঠানকে তার মতো করে ওরিয়েন্ট হতে হবে যাতে সে এখানে অন্তর্ভুক্ত হতে পারে। আমরা পেরেছি। রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা ছিল কলকাতার উচ্চবিত্ত এবং সোকল্ড এলিট স্কুলগুলোতে 20% পিছিয়ে পড়া শ্রেণীর ছেলেমেয়েদের ভর্তি করতে হবে। একজনও ভর্তি হতে পেরেছে? ওরা বলছে তো আমরা ভর্তি করবো না, তা নয়, কিন্তু এমন পরিবেশ করেছে যাতে করে ওই শিক্ষার্থীরা 2 দিন পড়লে 3 দিনের মধ্যে জ্ঞান হারাবে, 3 মাস জ্ঞানই ফিরবে না। কেন হলো বলুন তো, যে রাইট টু এডুকেশন অ্যাক্ট কেন কার্যকরী হলো না?
এই ন্যাশনাল এডুকেশন পলিসিও কিন্তু ওই দশা হবে। কারণ শিক্ষার কারণে, শিক্ষণের কারণে কিন্তু আইনগুলো তৈরি হয়নি, প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে তৈরি হয়েছিল। যে কারণে 2000 সালে আমেরিকাতে একটা আইন হয়েছিল, আমরা আমেরিকা থেকে শিখেছি, নো চাইল্ড লেফট বিহাইন্ড ল, কোনো শিক্ষার্থী এই বিদ্যালয়ের বাইরে থাকবে না। সেই আইন কার্যকরী করার 1 দশক পরে দেখা গেল 60% ছেলে বিদ্যালয়ের বাইরে। তার মানে এইটা কিন্তু আমাদের এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে শিক্ষার আইন, পেডাগজিক্যাল ব্যাপার, এগুলো পার্লামেন্টের লোকেরা ভাবে আমাদের দেশে যারা আইন প্রণয়ন করে যে আমরা ভালো বুঝি, কিন্তু ইঞ্জিনিয়ারিং শিক্ষার কি হওয়া উচিত শিক্ষণকে উন্নতি করার জন্য, তা তো আমাদের রাজ্যসভা, লোকসভা, বিধানসভার লোকেদের ভালো বোঝা উচিত নাকি প্রফেসর অমিতাভ দত্তের ভালো বোঝা উচিত। ফলে শিক্ষার নীতি নির্ধারণ হবে শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে, পার্লামেন্টে অশিক্ষিত মূর্খ নীতি প্রণয়নকারীদের মধ্যে নয়। এই বিশ্বাসটা দৃঢ়তার সঙ্গে আমাদের স্বীকার করতে হবে। এটা একটা কিন্তু এটা আরেকটা লিনিয়ার ক্রাইসিস। কেমন এখন অনেকক্ষণ বলেছি না? আচ্ছা অভিজ্ঞতা, আমি বারবার বলি যে ভালো বক্তাকে না থামতে জানে যে, বুঝলেন তো, আপনি অনর্গল বলে গেলেও তো লোকে আপনাকে ভালো বক্তা বলবে না। তো যাই হোক, আমরা এই যে দেখবেন, কিন্তু আমরা সার্ভে করে দেখেছি এবং যিশুরা, সোমেনরা, এরা এদের জীবন দিয়ে দেখেছে যে কোনো বিদ্যালয়েই প্রতিবন্ধীদের ডিগ্রি অফ ডিসেবিলিটি অনুযায়ী তাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাকে অ্যাডজাস্টেবল করেনি। আমরাও করিনি, আমরা যাদবপুরও করিনি। আমি এমন প্রতিবন্ধী শিক্ষার্থীকে দেখেছি সিঁড়ির নিচে চিৎকার করে বলছে আমাকে একটু ওপরে নিয়ে যাও, আমরা কেউ তাকাইনি তার দিকে। আমরা তার নামে একটা পুরস্কারের কথা হয়তো ভেবেছি, আমরা যিশু বলছিল আমাকে একদিন, আমি এরকম দেখেছি কিন্তু এরকম। ফলে আমাদের ভেতরে কিন্তু অনেক রকম আমি আছে। যাদবপুরের মধ্যে কিন্তু অনেক যাদবপুর লুকিয়ে আছে। যে যাদবপুরকে আমরা দেখি তার মধ্যে অসংখ্য যাদবপুর আছে। কোনো প্রগতিশীল ব্যবস্থাপনায় সব যাদবপুরকে আজ অবধি ছুঁতে পারেনি, এটা আমার বিশ্বাস। সেই জন্য যারা এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা আছি আমরা, আমাদের মধ্যে কিন্তু এই বিশ্বাসটা থাকতে হবে। একটা বাইবেলে একটা কথা আছে, হি ইউ লিভইথ, হি ইউ বিলিভইথ শ্যাল নেভার ডাই। যে বাঁচে এবং বিশ্বাস করে বাঁচে সে কখনো মরে না। ফলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমরা পারবো। আমাদের যে কজন প্রতিবন্ধী শিক্ষার্থী একটা জায়গায় গেছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আন্দোলনের ক্ষেত্রে যিশু, সোমেনরা যে জিনিসটা করেছে, আমি তো মনে করি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত। ওরা একটা নোডাল এজেন্সি হিসাবে কাজ করতে পারে। বিশ্বাসটা, এই পৃথিবীতে যা কিছু হয়েছে কিন্তু তা বিশ্বাস দিয়ে হয়েছে, আশা দিয়ে হয়েছে, নিরাশা দিয়ে কিন্তু হয়নি। ফলে এইটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু জাগ্রত করতে হবে। এই ধরনের আলোচনা, এই ধরনের মহান ব্যক্তিদের স্মৃতি আলোচনার পিছনে কিন্তু এইটা কাজ করা উচিত যে আমরা সেখান থেকে কিন্তু এই বিশ্বাসটা নিজের মধ্যে করব যে আমরা খানিকটা এগিয়ে যেতে পারবো, আমরা আত্ম আবিষ্কার করতে পারবো। কারণ এই আমাদের সব কিছু কিন্তু এই মানবদেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এগিয়ে যাওয়ার জন্য, আমাদের চোখগুলো, নাকগুলো পিছনের দিকে থাকতে পারতো কিন্তু, ফলে তা নয়, কিন্তু আমরা এগিয়ে যাই। এগিয়ে যাওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আগে। ফলে গাড়ি যখন ওঠে তখনও এগিয়ে যায়, গাড়ি যখন ঢালে নামে তখনও কিন্তু আসলে এগিয়ে যাই আমরা, তাই না? শুধু মনে রাখা দরকার যে আমি সুউচ্চ শিখরে উঠতে পারি। মানুষ যখন হিমালয়ে ওঠে বসবাস করার জন্য নয়, কিন্তু জানান দেওয়ার জন্য। কিছু মূর্খ পণ্ডিত হিমালয়ে যখন ওঠে ভাবে যেটা আমার একদম চিরাচরিত পূর্বপুরুষের সম্পত্তি, আমি এখানে বসবাস করব, তার পতন অনিবার্য। ফলে এইটা আমাদের সকলের জন্যই আর কি এই ব্যাপারটা মাথায় রাখা দরকার। কারণ অ্যান সুলিভান তার জীবন দিয়ে এটা প্রমাণ করেছেন। কিন্তু আমার নিজের একটা দ্বন্দ্ব, এটা আমি প্রতিবন্ধী নিয়ে যারা কাজ করেন, আমাদের ম্যাডামরাও আছেন, আমার এটা প্রশ্ন আর কি, যে সক্রেটিসকে আমরা কেন মনে রাখি? প্লেটো এবং অ্যারিস্টটলের মতন তার দুজন ছাত্র ছিল বলে? উল্টোটা তাহলে আমরা একবার বলতে পারি, আমরা সচিন তেন্ডুলকরের গুরুকে কিন্তু চিনতাম না, সচিন হওয়ার পরে চিনেছিলাম। ফলে আর একটা হেলেন কিলার কেন হলো না? হেলেন কিলারের মধ্যে অনেক প্রতিভা থাকলেও হেলেন কিলারের মধ্যে অ্যান সুলিভান ছিল না, এটি আমার বিশ্বাস। ফলে আমাদের প্রত্যেকের মধ্যে আত্ম উপলব্ধি আছে, কিন্তু রুমাদির মধ্যে আর একটু বাড়তি আছে, উনি অন্যকে আত্ম উপলব্ধি অর্জনে সহায়তা করতে পারেন। এই ট্রান্সেন্ডেন্স ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষক হওয়ার জন্য। কারণ আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথের মতোই অ্যান সুলিভানের কথা তো আছে যে আপনি যতই বিধান করুন না কেন, আসলে শিক্ষকের দ্বারাই শিক্ষা হয়, বিধানের এই দ্বারা হয় না, প্রণালীর দ্বারা হয় না, শিক্ষকের দ্বারা হয়।
সেই জন্য দেখবেন 70-এর দশকে ফ্রান্সে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, তার স্লোগানটা খুব ইন্টারেস্টিং ছিল বলে আমার মনে আছে, যে দেয়ার ইজ নো টিচার, দেয়ার ইজ নো ফিউচার। বলে আমাদেরকে এই এখন যেটা হতে হবে, এই প্রযুক্তির কারণে আমরা শিক্ষকের মধ্যে, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আমাদের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। ফলে ভালোবাসা ছাড়া, মমতা ছাড়া আমি কিন্তু এই জায়গাটাতে কিন্তু কিছুতেই অ্যাচিভ করতে পারবো না। এইটা কিন্তু এখন আমাদেরকেও বুঝতে লাগবে, যারা আমরা এই প্রতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। তোমরা যারা, যদি সেটা না থাকে, তোমরা যারা শিক্ষা পাবে, আমাদের কবিগুরু বলতেন, তারাও যেমন হতভাগা, আমরা যারা দেব আমরাও হতভাগা। এটা কিন্তু মাথায় রাখা দরকার। ফলে আমরা এই যে শিক্ষার যে সংকটের কথা আসলে বলতে চাইছিলাম, যে আমাদেরকে একটা কিন্তু মডেল কিন্তু ডেভেলপ করতে হবে। কারণ একটা জিনিস দেখো, শিক্ষা দান এবং শিক্ষা লাভের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। আমাদের দেশে কিন্তু এটা একটা খুবই চিন্তার বিষয় গবেষকদের কাছে। ছেলেমেয়েরা স্কুলে আসছে, মিড ডে মিল খাচ্ছে, অষ্টম শ্রেণী পর্যন্ত তো কোনো পাসফেল নেই, কোনো রিটেনশন নেই, কিন্তু ওরা আসছে কিন্তু শিখছে না। রোদে রাঙা ইটের পাঁজা, তাই বসেছে রাজা, ঠোঙা ভর্তি বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। এই অদ্ভুত শিক্ষা ব্যবস্থা, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সংকট। কোনো জাতীয় শিক্ষানীতি, কোনো দাদা দিদিদের নানা রকমের হুমকি দিয়ে কিন্তু শিখনের এই দৈন্যতা আমরা দূর করতে পারবো না। এই জন্য বিশ্বব্যাংক একটা নতুন ধরনের দারিদ্রতার কথা ইন্ট্রোডিউস করেছে একাডেমিক ফিল্ডে। কেমন? শিখন দারিদ্রতা, লার্নিং পভার্টি। নেটে সার্চ করলে দেখতে পাবেন। তার মানে ছেলেমেয়েরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠছে, কিন্তু কিছুই শিখছে না। তার কারণ আছে কি? কারণটা হচ্ছে, মানে আমাদের শিখনের সমস্ত কিছু কেন্দ্রীভূত হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। ফলে ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ, যার আসলেই কোনো শিক্ষা ব্যবস্থা নেই, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পরীক্ষা ব্যবস্থা আছে। সেই জন্য আমরা পরীক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি শেয়ার করতে চাই। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা পরিমাপ করা যায় না, আর আমরা এমন অনেক জিনিস পরিমাপ করি যেগুলো পরিমাপ করার দরকারই নেই। একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন, উনি একবার বলতেন আর কি মজা করে, যে when a measure becomes a target, it ceases to be good measure. আমরা যখন কোনো একটা ব্যাপারকে টার্গেট করে ফেলি, যেমন আমরা যাদবপুরে যেভাবে ক্লাস টেস্ট, ইউনিট টেস্ট নিই, অ্যাসাইনমেন্টের জন্য করা, ওদেরকে আমরা শেখাবো, ও দুর্বল হলে রেমিডিয়াল দেবো, এইটাতে আমরা নেই থেমে, তাই না? ফলে এইটা করার জন্য আমাদের কাছে কিছু কিছু মডেল তো নিশ্চয়ই আছে। কারণ আপনি যদি ফিনল্যান্ডে গিয়ে জিজ্ঞেস করেন শিক্ষকদের যে আপনাদের এখানে ড্রপ আউট হয়, ওরা প্রথমে আপনার দিকে ফেল করে তাকিয়ে থাকবে। ড্রপ আউট কথাটা শোনেইনি ওরা, কারণ ওরা কিন্তু একটা কাস্টমাইজ সিস্টেম ডেভেলপ করতে পেরেছে। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের এখানে স্কুল লেভেলে বাচ্চারা কোচিং পড়ে, কোচিং জিনিসটা কি, কিন্তু আমরা পড়ি। আমরা একটা স্ট্যাটিস্টিক্স করে দেখি যে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের মধ্যে এই MA পড়ার একটা সাংঘাতিক রকমের ঝোঁক। এই জন্য দেখবেন নানা রকমের ডিস্টেন্স এডুকেশনে 40,000, 50,000 ইত্যাদি ছাত্র ভর্তি হয়েছে। কেন ভর্তি হয়েছে তারাই জানে। তার ফলে সেই বিশ্ববিদ্যালয়গুলো যারা ছেঁড়া জামা পরে ঘুরতো, তারা ইস্ত্রি করা জামা প্যান্ট পরে ঘুরছে, তারা ক্যাপসুল লিফট লাগিয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আর বিয়ের বাজার আমি বলতে পারি যে আমার মেয়ে MA পাস, আর কি হয়েছে, মানে কেন হচ্ছে না? ফলে এই যে আমরা যে নতুন শিক্ষানীতি যে তৈরি করছি, এই যত রকমই আপনি শিক্ষানীতি তৈরি করেন না কেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা দেখবেন আব্রাহাম লিঙ্কন 1862 সালের দ্বিতীয় কংগ্রেসে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা আমার মুখস্থই আছে, তাও আমি একটু বলার চেষ্টা করি, যদি আপনাদের পছন্দ হয় দেখতে পাবেন। দ্য ডগমাস অফ দ্য কোয়াইট পাস্ট আর দ্য অ্যাডিকুয়েট ফর দ্য স্টর্মি প্রেজেন্ট। যে জিনিসগুলো শান্ত পৃথিবীর জন্য প্রযোজ্য ছিল, সেইগুলো এখন এই অশান্ত প্রযুক্তির কারণে পৃথিবীর মধ্যে যে পরিবর্তন হয়েছে তার জন্য প্রযোজ্য হবে, এটা আমরা ধরে নিচ্ছি। কেন? উই মাস্ট থিঙ্ক আনিউ অ্যান্ড অ্যাক্ট আনিউ, অ্যান্ড উই মাস্ট ডিসেন্থ্রল আওয়ার সেলফ অ্যান্ড দেন উই শ্যাল সেভ আওয়ার কান্ট্রি। ডিসেন্থ্রল মানে শৃঙ্খল মুক্ত করতে হবে। এই প্রতিবন্ধীযুক্ত মানুষ যারা শিক্ষার্থী, যারা এর সাথে যুক্ত, আমরা সমাজকর্মী, আমরা শিক্ষক, আমাদেরকে প্রত্যেককেই ওই স্ট্যান্ডার্ডাইজ ওপর থেকে চাপিয়ে দেওয়া এই শৃঙ্খলা থেকে মুক্ত হতে হবে।
এই লিবারেশন, আত্মশিক্ষা এবং আত্ম আবিষ্কার, এইটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে কিন্তু যে সুর দিয়ে আমরা অ্যান সুলিভানকে স্মরণ করার কথা ভেবেছিলাম এবং সারা জীবন উনি যা নিজেকে বিলিয়ে দিয়ে করার চেষ্টা করেছিলেন, সেইটার কোনো অংশে আমরা সফল হতে পারবো না বলেই আমার বিশ্বাস আর কি। কারণ প্রতিবন্ধীদের পার্সোনাল ন্যারেটিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এর আগে আমাদের এফএসডির সাথে আলোচনার সময় ওদেরকে, সোমেনদেরকে বলতাম যে তোরা একটা বই লেখার চেষ্টা কর, প্রতিটা প্রতিবন্ধীর নিজস্ব একটা পার্সোনাল ন্যারেটিভ আছে। কিন্তু আমরা এদের ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেমের দিকে চলে যাচ্ছি। একটু কাস্টমাইজেশন করা যদি যায় কি না, এবং সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু উপাদান পেতে পারি, যাতে প্রতিবন্ধী মানুষদেরকে আমরা কিন্তু আরেকটু উপরের দিকে নিয়ে যেতে পারবো। কারণ একমাত্র তোমরাই কিন্তু এটা করতে পারো ঠিকমতো। আমরা বাইরে থেকে যতই বক্তৃতা করি, কারণ প্রতিবন্ধী নিয়ে আমি কাজ করি, এইটা আপনারা দুজনকে খুব শ্রদ্ধা রেখে বলছি, আমি নিজে অনেককে জানি বলে, তারা আবার এই প্রতিবন্ধকতাটাকে নিয়ে ব্যবসা করার মানসিকতাও যে আছে কি নেই এ প্রমাণ করার কিন্তু খুব শক্ত। আমি এমন অনেক লোককে জানি, তিনি খুবই আত্মশ্লাঘা অনুভব করেন যে আমি প্রতিবন্ধী বিষয়ক বিশেষজ্ঞ। কিন্তু মির্জা গালিবের একটা আছে না, যে কিতনা খৌফ হোতা হ্যায় শাম কো আঁধেরো মে পুছ উন পরিন্দো সে জিনকো ঘর নেই হোতা। যে পাখি সন্ধেবেলায় ফেরার সময় যার ঘর নেই, বাসা নেই, সে জানে যে রাতের আঁধার কত গভীর এবং ভয়ঙ্কর হতে পারে। কেমন? ফলে আমরা আর বেশি আলোচনার দিকে যাব না। আমার একটা খুবই সৌভাগ্য যে আমি অমিতাভদার কাছে বক্তৃতা করতে পেরেছি। আমি অমিতাভদা আমাদের অত্যন্ত, মানে উনি খুব বিনয়ী মানুষ এবং প্রকৃত শিক্ষক আর কি, খুব পণ্ডিত মানুষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সৌভাগ্য যে আমরা লেখাপড়া জানা ভালো মানুষ, তিনি প্রশাসক হিসাবে আছেন আর কি। তো আমরা যারা এই প্রতিষ্ঠানে এতে কাজ করি, তোমরা হয়তো ইয়েটসের অনেকে নাম শুনেছো। ইয়েটসের একটা খুব চমৎকার কবিতা আছে, সেই কবিতাটার নাম হচ্ছে, আমার যেটা মনে হয় আর কি, কবিতাটার নাম হচ্ছে হি উইশেস ফর দ্য ক্লথস অফ হেভেন্স, মানে একটা স্বর্ণ কাপড়। স্বর্ণ কাপড় তো আর পাওয়া যায় না, তার মানে এটা ভালোবাসা, যেটা পাই না আমরা আর কি। ভালোবাসার কিন্তু অন্য কোনো মানে নেই। আমি অনেক ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করছি যে ভালোবাসা কাকে বলে। যেই জিজ্ঞেস করি ভালোবাসা কাকে বলে, বেটারা উদাহরণ দেয়, মানে মনে পড়ে ওকে কে কে ভালোবাসে। আমাদের শিক্ষণ ব্যবস্থার একটা ত্রুটি হচ্ছে, আমি আমার মেয়ে যখন ছোটো ছিলাম, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম পাখি কাকে বলে, ও সিরিয়াসলি পাখির উদাহরণ দিয়েছিল। ফলে আমাদের কিন্তু এটা বোঝা লাগবে যে কনসেপ্ট ফরমেশনের একটা গণ্ডগোল, যে কাকে বলে অ্যাট্রিবিউশনগুলো আমি ঠিকঠাক না করে উদাহরণ দিতে শিখেছি। যেমন আমরা বাংলায় যখন অঙ্ক শিখি একটা ভেজাল তৈরি হয়, যে কারণে অঙ্কের দুর্বলতার একটা কারণ। কিন্তু আমি বলছি 31, মানে আগে 3 পরে 1, কিন্তু 31 যখন বলছি তখন কিন্তু আগে 1 পরে 3, 42, 31, 34, 36, 14, 22, 24, আগে 4 পরে 2। এই গণ্ডগোলটা মস্তিষ্কে আমাকে বাংলায় অঙ্ক শিখতে বাধা সৃষ্টি করে কিন্তু। কেমন? তো এইরকম আর কি, যে আরও অনেকগুলো জিনিস আমরা করতে পারি। তো আমরা প্রত্যেকে, আমরা শিক্ষক হিসাবে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত শিক্ষার্থী, সমাজকর্মী, সকলকে জন্য এই ইয়েটসের কবিতার শেষ দুটো লাইন আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে বাট আই বিং পুয়ার হ্যাভ অনলি মাই ড্রিমস, I have spread my dreams under your feet. Tread softly because you tread on my dreams. এই শিক্ষা প্রতিষ্ঠানে, সমাজে প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী সমস্ত ভবিষ্যৎ নাগরিকদের শত শত স্বপ্ন পেছানো আছে। আমাদেরকে সকলকে সাবধানে পা ফেলতে হবে, আমরা যেন ওদের স্বপ্ন মারিয়ে না ফেলি। সবাই ভালো থেকো। পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর মুক্তিপদ সিনহা মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাই। এখন আমরা একটু অন্য একটি অনুষ্ঠানে একটু যেতে হবে আমাদের বন্ধু এবং জুনিয়র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমফিল স্কলার ছিল অর্কোজ্জ্বল দাস মহাপাত্র। ওকে আমরা গত 2023-এর 28শে জানুয়ারি একটি মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়েছি। ওর কথাই অধ্যাপক সিনহা তার বক্তব্যে বলছিলেন। অর্কোজ্জ্বল দাস মহাপাত্র একজন অত্যন্ত ভালো মেধাবী ছাত্র ছিল, যার রসবোধ ছিল এবং বন্ধু এবং পরিবারের কাছে সে অত্যন্ত প্রিয় ছিল। তার এই অকাল প্রয়াণে তার
পরিবার গভীরভাবে শোকাহত হয়, আমরাও গভীরভাবে শোকাহত হয়েছিলাম। তার মায়ের একান্ত অনুরোধে এবং ইচ্ছায় এবং তাদের পরিবারের অর্থানুকূল্যে অর্কোজ্জ্বল স্মৃতি পুরস্কার এখন প্রদান করা হবে। তাদের পরিবারের ইচ্ছানুযায়ী অর্কোজ্জ্বল স্মৃতি পুরস্কার দেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির সর্বোচ্চ নম্বর প্রাপক দৃষ্টিহীন ছাত্র বা ছাত্রীকে, একজন স্নাতক স্তর থেকে এবং আর একজন স্নাতকোত্তর স্তর থেকে। দুজন ছাত্রকে আমরা নির্বাচিত করেছি। স্নাতক স্তরে সর্বোচ্চ নম্বর প্রাপক দৃষ্টিহীন ছাত্র শুভদীপ মণ্ডল এবং স্নাতকোত্তর স্তরের সর্বোচ্চ নম্বর প্রাপক অনিমেষ রায়। 2023-24 শিক্ষাবর্ষে অনিমেষ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে 72% নম্বর পেয়েছে এবং শুভদীপ মণ্ডল বাংলা বিভাগ থেকে 69% নম্বর পেয়েছে। আমি দুজনকে মঞ্চের কাছাকাছি আসতে অনুরোধ করছি আর মঞ্চে আসতে আহ্বান করছি। আমাদের মধ্যে প্রথম থেকেই উপস্থিত রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর অমিতাভ দত্ত মহাশয়। আমি অমিতাভ দত্ত মহাশয়কে মঞ্চে আসতে আহ্বান করছি। আচ্ছা, প্রথমে আমি মঞ্চে আসতে আহ্বান করছি স্নাতক স্তরের সর্বোচ্চ নম্বর প্রাপক শুভদীপ মণ্ডলকে। আচ্ছা, শুভদীপের সঙ্গে শুভদীপের বাবার রয়েছেন। আসছেন শুভদীপ মণ্ডল। এখন অর্কোজ্জ্বল স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে শুভদীপ মণ্ডলের হাতে। এই অর্কোজ্জ্বল স্মৃতি পুরস্কারের মধ্যে রয়েছে একটি মেডেল এবং একটি শংসাপত্র। এখন আমি আহ্বান করছি অনিমেষ রায়, ও এখন উপস্থিত নেই, উত্তরবঙ্গে থাকে। ওর বন্ধু সুখেন বৈদ্য ওর হয়ে এই অর্কোজ্জ্বল স্মৃতি পুরস্কার গ্রহণ করবেন। অনিমেষ রায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে 72% নম্বর পেয়ে দৃষ্টিহীনদের মধ্যে প্রথম হয়েছে। এখন আমি অধ্যাপক অমিতাভ দত্ত মহাশয়কে বরণ করতে অনুরোধ করছি আমাদের ভলান্টিয়ারদের। আমাদের দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও স্মারক সম্মানের উত্তরীয় এবং ইনডোর প্ল্যান্ট দিয়ে বরণ করা হচ্ছে অধ্যাপক ডক্টর অমিতাভ দত্ত মহাশয়কে। আমি ডক্টর অমিতাভ দত্ত মহাশয়কে এই সভাকে সম্বোধন করে কিছু বলতে অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন অভ্যাগত সুধীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, আজ এই দ্বিতীয় অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও অ্যান সালিভান স্মারক সম্মান 2025 এই অনুষ্ঠানে আসতে পেরে এবং কিছুটা সময় থাকতে পেরে আমার নিজেকে অত্যন্ত ধন্য মনে হচ্ছে। আজকে যারা স্মারক সম্মান পেলেন, স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, ডক্টর রুমা চ্যাটার্জি, ডক্টর রজনী ব্যানার্জি, তাদের সকলকেই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা এই যে কাজ করে চলেছেন তাকে প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তার আমাদের সকলের কাছে দিক নির্দেশ করছে, যাতে করে আমরা সমাজকে আরও সুন্দরভাবে আরও সুন্দর স্থান করে তুলতে পারি, সেই দিকে আমাদের নিয়ে যাওয়ার দিকে। আমি আশা করব যে এই যে সংস্থা
ডিসেবলড পিপলস ফোরাম, এদের এই কাজ, যে কাজ তারা করছে ডিসেবলদের জন্য, প্রতিবন্ধীদের শিক্ষাদান, প্রতিবন্ধীদের সমাজে স্থান করে দেওয়া, সেই দিকে যে কাজ তারা করছে, সেই শুভ কাজ, সেই ভালো কাজ তারা আগামী দিনে এগিয়ে নিয়ে যাক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য আমরা সামান্য কিছু কাজ করার চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সকলের সাহায্য নিয়ে। আমরা একটা লাইব্রেরি করেছি, অ্যাক্সেসিবল লাইব্রেরি, যাতে করে সেখানে আমাদের প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে। তারা সমস্ত লেভেলে, আন্ডার গ্র্যাজুয়েট থেকে আরম্ভ করে পিএইচডি পর্যন্ত সমস্ত লেভেলে ছাত্রছাত্রীরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এবং তারা যাতে করে আরও ভালোভাবে, সুচারুভাবে তাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সামান্য কিছু চেষ্টা আমরা করেছি, এবং আগামী দিনে আমরা আরও চেষ্টা করব যাতে তাদের সঙ্গে থাকা যায়। আমি এই অনুষ্ঠান করার জন্য ডিসেবলড পিপলস ফোরামকে সাধুবাদ জানাই। তারা আরও ভালো কাজ করুক, আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাক, এবং আমাদের এই প্রতিবন্ধী ছাত্রছাত্রী যারা রয়েছে তারা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য চেষ্টা করুক। আমরা চেষ্টা করব সবসময় তোমাদের সঙ্গে থাকার, তোমাদের পাশে থাকার। এটুকু বলেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। প্রফেসর অমিতাভ দত্ত মহাশয়কে ধন্যবাদ। এখন আমরা আমাদের এই পর্যায়ের একেবারে শেষে উপনীত হয়েছি। আমরা এখন এই সভার সভাপতি শ্রী অমিয় বিশ্বাস তার অভিভাষণ শুনব। কি শব্দটা হলো কি? আমাকে যখন এই পিপলস ডিসেবিলিটি ফোরাম থেকে বলা হয়েছিল এখানে আসার জন্য, তখন কারা কারা স্টেজে থাকবেন সেটা ওরা বলেছিল, কিন্তু তখন খুব একটা বুঝিনি। আজকে এই জ্যোতিষ্কদের মাঝে বসে মনে হচ্ছে যে কাকে দিয়েছে রাজার পাঠ। তো যাই হোক, এরপরে তো গান অনুষ্ঠান আছে, রাজার পাঠ দীর্ঘায়িত করবো না। অ্যান্থুলম্যানের কথা এখানে বলা হয়েছে, তার সম্বন্ধে দু এক লাইনে বললে তো শেষ করা যায় না। আমি শুধু একটা বিষয় উল্লেখ করতে চাই যে আমরা স্বামী সুপর্ণানন্দ এবং রুমাদির সঙ্গে পরিচিত ছিলাম, তাদের কাজ সম্বন্ধে জানতাম, কিন্তু ফোরামের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে তারা শ্রীমতী রজনী ব্যানার্জিকে আজকে এইভাবে সম্মানিত করলেন এবং তার সঙ্গে আমাদের পরিচয় করালেন। যে কাজটা তিনি করছেন এই ডেফ অ্যান্ড ডাম ছেলে মেয়েদের জন্য, বিভিন্ন আদালত থেকে আদালতে ঘুরে ঘুরে করছেন, এটা একটা বিরাট কাজ। আমরা তবু আমাদের কথা বলতে পারি, আমাদের প্রতিবাদ জানাতে পারি। আমরা তো অধ্যাপক সিনহার কাছে গিয়ে বলতে পারি, স্যার আমাদের এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, কিন্তু ডেফ অ্যান্ড ডামদের জন্য তো সেভাবে কোনো সুযোগ থাকে না। আমরা বরঞ্চ মাঝে মাঝে কাগজে পড়ি, আগে হয়তো সেটাও হতো না, এখন মিডিয়ার কল্যাণে একটু জানা যায় যে ডেফ অ্যান্ড ডাম মেয়েরা কীভাবে ভিক্টিমাইজড হচ্ছে, বিভিন্ন অ্যাসল্টের শিকার হচ্ছে। কাজে তিনি যে কাজটা করছেন তার এই লড়াইয়ের পাশে আমরা সবসময় থাকব, এবং আশা করব তিনি এই কাজটা করবেন, এবং ভবিষ্যতে আমাদের দেশে বিচার ব্যবস্থা খুবই ধীরে চলে, সময় নষ্ট হয়, এটা ঠিক। আমরা জানতেও পারি না, একটা পুলিশকে খবরে পড়ি, কিন্তু মীমাংসা হয়েছে কিনা শেষ পর্যন্ত সেটা জানতে পারি না। আশা করব ভবিষ্যতে এই কাজটা আরও সুচারুভাবে হবে, তারা ন্যায় বিচার পাবে। আর অ্যান্থলমের কথা বলতে গেলে তো অনেকটা সময় লাগে, ফলে সে প্রসঙ্গে আর আমি ঢুকছি না। এরপরে যে গানের অনুষ্ঠান আছে, যে শিল্পী গাইবেন তার গান আমরা মাঝে মাঝে দূরদর্শনে শুনতে পাই, কিন্তু আজকে সামনে থেকে শোনার এই সুযোগ আছে। আশা করব আমার মতো আপনারাও সবাই সেই গান উপভোগ করবেন। আর সবাইকে আবার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সভাপতির অভিভাষণের সাথে সাথে আমাদের এই পর্যায়ে শেষ হলো। আমি আপনাদের একটা কথা শুধু স্মরণ করিয়ে দেব যে আমাদের একটু বিরতির পরেই একটি সঙ্গীতানুষ্ঠান রয়েছে। সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর মানস ভুল,
উনি শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত বিভাগে অধ্যাপনা করেন। আমরা মানসদার সঙ্গীত পরিবেশনা শুনব। আমরা এর মাঝে 5 মিনিটের একটি বিরতি দেব। তো তবে আমি সবার কাছে অনুরোধ করব, 5 মিনিট মানে কিন্তু 5 মিনিটই, 5 মিনিটের মধ্যেই আমরা চেষ্টা করব সবাই আবার সভাকক্ষে চলে আসতে।